আমাদের পার্টির প্রতিষ্ঠাতা এই যুগের মহান মার্ক্সবাদী নেতা কমরেড শিবদাস এবং চিন্তানায়ক, মার্ক্সীয় চিন্তায় নায়ক, তিনি কিন্তু সেই ছোট্ট বয়স থেকেই কিন্তু অনুশীলন সমিতিতে তার একটা ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছিলেন। What is the difference between CPM, CPI and our party? They are reformist left, we are revolutionary left. প্রথমে বলি কি অভয়া আন্দোলন, কিন্তু অভয়া আন্দোলন এই আন্দোলনটা কিন্তু একটা আন্দোলনের নারী নির্যাতনের এই থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলনের একটা প্রতীকে পরিণত হয়েছিল। এই আন্দোলন কিন্তু এই রাজ্য বলুন, দেশ বলুন, দেশের পরিধি পেরিয়ে কিন্তু সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। নমস্কার, আমি রঞ্জিত। ডিআরএস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের ওই কোভিড সময়ের কথা মনে আছে, এবং সেই সময়ে আমাদের পানিহাটি তথা শুকচর এবং এই এলাকার যত মানুষেরা আছে তারা এই পরিষেবা বলতে সেরকম কিছু ছিল না। সাধারণ মানুষেরা ঘরে তখন বন্ধ অবস্থাতেই রয়েছে, সবার একটাই চিন্তা, এমনকি বাতাসেও ভাইরাস ঘুরছে। তখন একজন দুজন ডাক্তাররা এগিয়ে আসে, একটা সংগঠন তৈরি করে পানিহাটি জনসংখ্যা রক্ষা কমিটি নামে। এই জনস্বাস্থ্য রক্ষা কমিটি বলে যে সংগঠনটা, সেক্ষেত্রে আমিও একজন ভলেন্টিয়ার হিসাবে ছিলাম, তো এটা আমার সৌভাগ্য। সাথে আরও কিছু লোক ছিল যারা এই ভলেন্টিয়ার্সের মধ্যে ছিল। সেই দিন যিনি ছিলেন আজকের, তিনি আমাদের প্রধান অতিথি আজকের আমাদের এই পডকাস্টে। তিনি হলেন চন্দ্রশেখর চৌধুরী। আপনারা জানেন চন্দ্রশেখর চৌধুরী হল এসইউসিআই এর মনোনীত পানিহাটি বিধানসভার মনোনীত প্রার্থী। চন্দ্রশেখর বাবু, কেমন আছেন? নমস্কার। ভালো। এবং এই আপনি যে আমাকে এখানে ডেকেছেন তার জন্যে আপনাদের এই স্টুডিওর যারা সবাই আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। চন্দ্রশেখর বাবু, আপনার এসইউসিআই এর মনোনীত প্রার্থী আপনি। তো আপনি এসইউসিআই এর মনোনীত প্রার্থী এবছর প্রথম, নাকি আগেও প্রার্থী হিসাবে ইলেক্টেড হয়েছিলেন? নাই, আমি প্রথম এই প্রার্থী রূপে এই বছর আমাকে পার্টি মনোনীত করেছে। আচ্ছা, তো আপনার সম্পর্কে যদি দু এক কথা আমাদের দর্শকদের বলেন, যে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, বা আপনি এসইউসিআই এ কতদিন ধরে আছেন? আমার রাজনৈতিক জীবন ধরে নিন যে অ্যাক্টিভ রাজনৈতিক জীবন এই 1998 এইরকম আর কি, 99 এইরকম সময় থেকে আমি সেই সময় থেকে এখানে আমাদের যে ইউনিয়ন শ্রমিক সংগঠনগুলো রয়েছে, আগরপাড়ায়, বিশেষ করে আগরপাড়া, কামাহাটিতে চটকলে যে শ্রমিক সংগঠন, বেঙ্গল জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন যে শ্রমিকদের সমস্যা নিয়ে চটকলে আন্দোলন করে, আমার রাজনৈতিক জীবন এবং আগরপাড়া যে লোকাল কমিটি, সেই লোকাল কমিটির অন্তর্গত আমি এই উদ্যোগী হয়ে আমার সেই আদর্শ প্রতি আকৃষ্ট হয়ে আমি এই পার্টিতে যোগদান করি। চন্দ্রশেখর বাবু, আপনি কি রাজনীতিটা একদম ছাত্র জীবন থেকেই করছেন, নাকি কিছুটা সময়ের পর থেকে? ছাত্র জীবন থেকে আমি অ্যাক্টিভ রাজনীতি করছি না, তবে সেই সময় একটি পরিবেশ ছিল, আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলা, বন্ধুবান্ধব বলতে পারেন, বাড়ির পরিবেশ বলতে পারেন, তখন একটি চর্চার পরিবেশ ছিল, কি ঘটছে রাজনীতিক এইসব খোঁজ খবর রাখার ছিল। কিন্তু অ্যাক্টিভ রাজনীতিতে আমি সেই সময় থেকেই আছি। তো যখন আপনি অ্যাক্টিভ রাজনীতিতে ছিলেন, সময়টা বা সালটা কত হতে পারে? 1998 থেকে ওই 2000-এর মাঝে, তবে থেকেই এই এসইউসিআই কমিউনিস্ট দলের সাথে যুক্ত হয়ে পথ চলা শুরু আমার। ব্র্যাকেটে এম লেখা আছে, এম ফর মার্ক্স। তো তাহলে এখানে দাঁড়িয়ে এসইউসিআই মার্ক্সবাদী, সিপিআইএম মার্ক্সবাদী, দুটোর বাদী যদি মার্ক্সই হয়, তাহলে দল দুটো আলাদা কেন? আপনাকে এই উদাহরণটা আমি এনেছি
কি অনেক ধরনের মন্দির মসজিদ খোলা আছে, সবাইকে বাস্তবে কি সেই ভগবানের পুজো আস্থাতেই সে একভাবে বিশ্বাস করে করছে? হয় না। সেই 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 মঠে সেই যারা পূজারী আছে, সেই পূজারীর মধ্যে অনেকে ভণ্ড পূজারীও আছে, বা আবার অনেকে মানে নানা রকম অপকর্মের সাথেও যুক্ত আছে। কিন্তু রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গিটা, সেই অনেক সবাই বলছে কি আমি লাল ঝান্ডা নিয়েই এগোচ্ছি, কিন্তু লাল ঝান্ডার যে বুনিয়াদী সংগ্রাম, সেই সংগ্রামকে কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি, সেইটাতে আমাদের দলের সিপিআই কমিউনিস্ট দলের অন্য এখানে বামপন্থী দলের সঙ্গে বা কমিউনিস্ট দলের সাথে পার্থক্য আছে। তাহলে এসইউসিআই মার্ক্সবাদীর যে মূল ধারাটা, সাধারণ মানুষকে একটু মূল আদর্শটা যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে এসইউসিআই মার্ক্সবাদী সিপিএমের থেকে আলাদা কোথায়। এইটা একটা কথা বলি, আমরা শুনেছি কি স্বাধীনতার সময় আরও এখন যা বামপন্থী দল দেখা যায়, আরও অনেক দল ছিলেন বামপন্থী দল, যেরকম ধরে নিন ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যে অনুশীলন সমিতি থেকে আরএসপি তৈরি হয়েছে, এই বলসেভিক পার্টি ছিল, সোশ্যালিস্ট পার্টি রাম মনোহর লোহিয়া, এই ধরনের অনেক বামপন্থী দল ছিল। কিন্তু সবারই তা যে যার আদর্শ, এই মতবিরোধ ছিলই। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, এই যুগের মহান মার্ক্সবাদী নেতা কমরেড শিবদাস করে এবং চিন্তানায়ক, মার্ক্সীয় চিন্তায় নায়ক, তিনি কিন্তু সেই ছোট্ট বয়স থেকেই কিন্তু অনুশীলন সমিতিতে তার একটা ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছিলেন। আচ্ছা। ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে ওনার উপরে দায়িত্ব পড়ে এই মানে বাংলায় আর কি, কলকাতায় উনি আসেন এইটাকে লিড করতে। এখানে জেলে ধরা পড়েন এবং সেই সময় ওই জেলের মধ্যেই কিন্তু এই অনুশীলন সমিতির অনেক নেতারা ছিলেন, যে আরএসপি যারা তৈরি করেছিলেন, তাদের সাথে তখন উনি এই যে চর্চার মধ্যে দিয়ে, এই যে রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে তিনি একটা ফিল করেন, বুঝতে পারেন কি না যে পথে এই দলগুলো তৈরি হয়েছে তাতে মানে সঠিক মার্ক্সবাদী লাইনকে তারা গ্রহণ করে হয়নি। সেইখান থেকেই তাদের বলতে পারেন এটা পলিমিক রাজনৈতিক মতাদর্শের একটা সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে দিয়ে বুঝে সেইখান থেকে সেই সংগ্রাম ওনার শুরু, একটি দল নতুন করে 1948 সালে আমাদের দল এই প্রতিষ্ঠিত হয় জয়নগরে। আজকের সময়ে বামপন্থী রাজনীতি কতটা প্রাসঙ্গিক? বামপন্থী রাজনৈতিক আজকের সময় না, যতদিন এই শ্রেণীবিভক্ত সমাজ থাকবে ততদিন এই রাজনীতি প্রাসঙ্গিক থাকবে। যেহেতু শ্রেণী সংগ্রামের উপরে এই সমাজটা টিকে রয়েছে, শ্রমিক শ্রেণী নিজের অধিকারের জন্য লড়বেই। যে শ্রমিকরা এই সমাজের যে উৎপাদন চালিকা যে উৎপাদন করছে, সে শ্রমিকরাই করছে। কিন্তু এই শ্রমিকের মিনস অফ প্রোডাকশানের যে মালিকরা হয়ে বসে রয়েছে কিন্তু পুঁজিপতিরা। শ্রম কিন্তু আমরা করছি, শ্রমিকের চরিত্র কিন্তু সামাজিক। আজ আমরা যদি 10 জন মিলে যদি সেই উৎপাদনটা না করি, তাহলে কোনো উৎপাদন হবে না। একটা উদাহরণ হিসেবে যদি ধরা যায়, কারখানার বিল্ডিংটা রয়েছে, মেশিনটা রয়েছে, কাঁচামালটা রয়েছে, মালিকও রয়েছে, ম্যানেজমেন্টও রয়েছে। যদি শ্রমিক সেদিনকে বললো কি না আমি হরতালে যাচ্ছি, আমি কাজ করব না, তাহলে উৎপাদন হবে কি? কাজটাই হবে না, উৎপাদন হবে না। সেহেতু উৎপাদনের চরিত্রটা সামাজিক, কিন্তু মালিকানা হচ্ছে ব্যক্তিভিত্তিক। তাই এই রাজনীতির প্রাসঙ্গিকতা আছে, থাকবে। যতদিন এই শ্রেণী বিভক্ত সমাজ থাকবে, এই বামপন্থী আন্দোলনের বলুন, লড়াইয়ের বলুন, শ্রমিকদের এই প্রাসঙ্গিকতা থাকবে। আরেকটা কথা জুড়ে দিয়ে এর সাথে, প্রাসঙ্গিক এখন আরও বেশি। এখন আগে আমরা শুনতাম কি, ইউরোপে যা গল্প শুনতাম ছোট যখন রাজনীতিতে ছিলাম না বা রাজনীতিতে এসছি, কি ইউরোপ আমেরিকার একটা বিরাট স্বপ্নের একটা দেশ দেখানো হতো। আজ কিন্তু সেই দেশগুলোর মধ্যে এই আমাদের এশিয়ার মহাদেশে যে দেশগুলো রয়েছে, তার চেয়ে বেশি লোক রাস্তায় নামছে। শ্রমিক শ্রেণীর অবস্থা খুবই খারাপ। তাই তাদের দাবিকে ভিত্তি করে কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে হোক, মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই হোক, বা নিজের কাজের দাবিতেই হোক, তারা বেকারিত্বের দাবিতেই কিন্তু তারা কাজের দাবিতে নামছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা বিরোধীরা বলে, এটা আমার কথা নয়, বিরোধীরা বলে সাধারণত যে ছোট ছোট দলগুলো
ভোটে জেতার সুযোগ বা সুবিধা কম বা জেতার উপায় কম, এটা কি আপনি মানেন না? এই ভোটের সম্পর্কে এক দুটি প্রথমে আমি কথা বলিনি। হুম। মহান লেনিন বলেছিলেন কি ভোট হলো একটা বুর্জুয়া পলিটিক্স, পুঁজিপতিদের পলিটিক্স। এই ভোটের দ্বারা ঠিক হয় কি আমাকে আগামী 5 বছর কে আমার উপরে শোষণ শাসন করবে, আচ্ছা। কে শোষণ শাসন করবে। সে এই বুর্জুয়া পলিটিক্সে আবহে আমরা যেভাবে যে এই সমাজ পরিচালন তারা করছে, তারা এই বুর্জুয়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাই এই সমাজ এত কলুষিত হচ্ছে। তাহলে আপনি নেতা বা ব্যক্তি কাকে অনুসরণ করবেন বা আপনাকে আপনার আদর্শ হিসাবে চিহ্নিত করবেন, যাকে আদর্শ করে আপনাদের দলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন বা আপনি ব্যক্তিগতভাবে প্রভাবিত হয়েছেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান নেতা কমরেড শিবদাস ঘোষের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট দল, যে শ্রমিক শ্রেণীর বলুন, যা সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করছি। আমাদের দলের মহান নেতা বলেছিলেন আমাদের কি আমাদের দেশে যারা মহান নেতা, মহান ব্যক্তিত্ব, তাদের আদর্শকে আমরা যদি অনুসরণ না করতে পারি, আমাদের জীবনে যদি প্রয়োগ না করতে পারি সেই আদর্শ, মহান আদর্শকে, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সামনে সেই মহান নেতারা রয়েছেন আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারাই আমাদের রাজনৈতিক শক্তির উৎস। এখন যে নেতারা আমাদের দলকে পরিচালনা করছেন, এর আগে নিহার মুখার্জি ছিলেন শিবদাস ঘোষের মারা যাওয়ার পর, এখন কমরেড প্রভাস ঘোষ রয়েছেন। আপনারা তাছাড়া দেখেছেন কি তারা তাদেরকে আদর্শ করেই আমাদের যে নেতারা বিধানসভায় লোকসভায় গেছেন, কি তারা কিভাবে লোকসভার মধ্যে বিধানসভার মধ্যে জনগণের আওয়াজ তুলেছেন। এখানে একটা কথা বলার, যে বিরোধীরা বলে যে ছোট রাজনৈতিক দলগুলো বেসিক্যালি ভোট কাটার দল। সেটা কি ব্যাপার, সেটার ব্যাপারে একটু জানাবো। মানে ছোট দলরা দাঁড়াচ্ছে তার মানে ভোট কেটে দেবে? রাজনৈতিক দলগুলো, এখনকার যে রাজনৈতিক দলগুলো, যে সমাজ এখন যারা যে সরকারে আছে, তাদেরই একটা প্রচার এটা ভোট কাটার যে এই রাজনীতির প্রচার। মানুষ গণতান্ত্রিক পরিবেশে তারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেখানে মানুষ চিন্তা ভাবনা করে করবে কি কাকে সে নিজের ভোট দেবে, নিজের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবে। কিন্তু তারা এভাবে প্রচার করে, তারা মানুষকে, ভোটারকে, তাহলে এখান থেকে দৃষ্টিভঙ্গি যায় সাধারণ মানুষের কাছে বলুন বা আমাদের কাছে, তারা মানুষকে মানুষ হিসেবে মনে করে না, তারা মানুষকে ভোটার হিসেবে মনে করে। যেভাবে আগে আমরা দেখতাম যে জমিদাররা যেভাবে নিজের সম্পদ মনে করতো গ্রামগুলোকে, যেহেতু কয়েকটা গ্রাম, ওইগুলো তাদের লাঠি ছিল, তারা এক হাঁক দিলেই তারা লাঠি সোটা নিয়ে তার কথাতেই ঘুরতো। ব্যাপারটা এটাও অনেকটা এই ধরনেরই, কি তারা মনে করছে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে তারা মূল্য দেয় না, তারা তাদেরকে ভোটার হিসেবে প্রয়োগ করে। তাই তারা দেখবেন তাদের রাজনীতির মধ্যে বিভেদের রাজনীতি, কেউ ধর্মের ভিত্তিতে তাদের ভোটার তৈরি করছে, কেউ জাতের ভিত্তিতে রাজনীতি ভোটার তৈরি করছে। এইভাবে রাজনৈতিক বিভেদ তারা জনগণের মধ্যে বিভেদ আনতে চাইছে না, তারা বিভেদ তৈরি করছে, জনগণকে বিভক্ত করে রেখেছে, ভাগ করে রেখেছে, এবং এই ধারণাটা তাদের মধ্যে দিচ্ছে। আমরা তো বলতে পারি কি ধরুন কে বড় দল কে ছোট দল, এইভাবে আমি না ভেবে তার রাজনীতিটা বড় ছোট আমরা এইভাবে ভাবি। এত দল ছিল, 77 সালে যখন ইংরেজি পাস ফেলের এই পলিসি যখন বামফ্রন্ট সরকার নেয়, তখন তো বিরোধী কংগ্রেস ছিল, তাহলে তারা মুখর হলো না। কেন মুখর হলো না? এই লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রীদের জীবনে যে একটা এডুকেশনের যে একটা অবনয়ন এলো এই পুরো রাজ্যেতে, তাহলে এখানে আপনি কাকে বড় দল বলবেন, কাকে ছোট দল বলবেন? তাহলে তো সেই সত্যটা আমরাই তুলে ধরেছি, আমরাই তাহলে ফিরিয়ে এনেছি। তাহলে তো এখানে তো দেখতে গেলে রাজনীতি আমাদেরই বড়, আমরাই বড়। রিসেন্ট আপনি
এই যে আপনার ইলেকট্রিসিটির মূল্যবৃদ্ধিকে আমরা গণকমিটি করে আমরা যে আটকে রেখেছি, এখনও তারা মূল্যবৃদ্ধি করতে পারিনি। এবং যে স্মার্ট মিটার, তারা যাকে আমরা বলছি স্মার্টলি টাকা লুট করার যন্ত্র, ওটা স্মার্ট মিটার তারা লাগাতে চেয়েছিল। কিন্তু এই জনগণকে সংগঠিত করে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে চলেছি, গড়ে তুলে কিন্তু আমরা এই স্মার্ট মিটারকে আটকাতে পেরেছি। বাস্তবে যে আপনাকে এই বললাম কিছুক্ষণ আগে যে রাজনীতিও দু ধরনের, এক শোষকের রাজনীতি, এক শোষিতের রাজনীতি। বাস্তবে এটা শোষকের রাজনীতির চিন্তা, কি ছোট দল বড় দল। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই বলুন, এর এত বড় বড় দল রয়েছে, তারাও কিন্তু সেভাবে দাগ কাটতে পারছে না। তাই আমরা মানুষের সমস্যা নিয়ে যে গণ আন্দোলন করি, সেই গণ আন্দোলন আমরা জনগণকে সংগঠিত করে গণ আন্দোলন করি। একমাত্র গণ আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের এই রাজনীতিটা বোঝানোর চেষ্টা করি কি দল অনেক, দল রং অনেক, কিন্তু বাস্তবে দুটোই রাজনীতি, দুটোই দল। এক আপনার জনগণের পক্ষের, এক জনগণের উপরে যে শোষণ শাসন করবে তার, সেই দল। সেই দলগুলোরই এই রাজনৈতিক প্রোপাগান্ডা বলতে পারেন। এই ছোট দলকে আপনি ভোট দেবেন, ভাগ করেছে, আপনি একে জেতাবেন কেন, ওকে আমাকে জেতান। মানে বাস্তবে এরা ভোটারকে তারা ভোটার মনে করে না, মানুষকে মানুষ মনে করে না। আচ্ছা, এখানে একটা বিষয়, আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলোকে যদি তুলে ধরি, একটা অবদান তো আপনার পার্টির অবশ্যই থাকবে। সাম্প্রতিককালে আমাদের সবচেয়ে বড়, মানে সারা পৃথিবীতেই একটা বিরাট বড় সমস্যা ছিল, সেটা কোভিড পিরিয়ড। এবং এই কোভিডকালে আপনাদের পার্টি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছেছিল এবং সেক্ষেত্রে সাধারণ মানুষদেরকে কিভাবে সহযোগিতা করেছিল, যেটা আজকের আপনাদের এই ইস্তাহারে দিতে পারেন। কোভিডের সময় আমরা আমাদের দল পার্টির নামে আমরা কোথাও কিন্তু এইভাবে কাজ করিনি। আমাদের যে সবচেয়ে বড় যে এই কোভিড পিরিয়ডে সবচেয়ে বড় একটা কাজ করেছিল আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার, আমাদের যে ডাক্তারি সংগঠন রয়েছে আগে থেকে, তারা বিভিন্ন ধরনের দীর্ঘদিন দিয়ে এই ধরনের কাজ করে আসছে। এর আগেও যেখানে ভূমিকম্প হয়েছে, যেখানে এই বন্যা হয়েছে, এমন কোনো রাজ্য নেই যেখানে আমাদের এই ভলেন্টিয়াররা যায়নি, এই ডাক্তারবাবুরা যাননি। তাদের উদ্যোগেই কিন্তু এখানে আমরা সেই কোভিডে যে তাদের কিভাবে ট্রিটমেন্ট করা যায়, অনলাইনে যে টেলিমেডিসিন, যেটা আমরা বলতে পারি আমার জানা ছিল না টেলিমেডিসিন, কিন্তু আমরা এখানে মনে হয় আমরা অনেক আগেই প্রথম দাবিদার না হলেও মানে একদম প্রথম দিকে আমরা কিন্তু এই টেলিমেডিসিন চালু করি। এবং পার্টির পক্ষ থেকে আমাদের এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, যেখানে এই যে কোনো পাবলিক সমস্যা হলেই আমাদের পার্টির দলের সে ছাত্ররা বলুন, যুবরা বলুন, এই ধরনের কাজের সাথে, মানুষের কাজের সাথে তারা লিপ্ত থাকে। এখানে তো একটা সাধারণ মানুষের ভাবাবেগের ব্যাপার আছে না, ভাবাদর্শের ব্যাপার আছে। আমি যদি কোনো মানুষের জন্য কিছু কাজ করি, মানুষ যদি জানতেই না পারলো যে কে কাজ করলো, তাহলে সাধারণ মানুষ যখন ভোটের সময় আসবে, আপনাদের ভোট নেওয়ার সময়, তখন তো তারা জানলো না যে আপনারা এত বড় একটা মহৎ কাজ করেছেন। তাহলে এই আদর্শটা কেন আপনারা নিজেদেরকে ছদ্মনামে বা লুকিয়ে রেখে অন্য কোনো প্রচারাঙ্গিকে না এসে এভাবে সাধারণ মানুষের সেবাগুলো করেছেন? তাতে তো এসইউসিআই কিছু করলো না, সাধারণ মানুষ এটাই জানলো। যদি আপনি যে সংগঠনের হয়ে করলেন, সেই সংগঠন সম্পর্কে মানুষ জানলো, কিন্তু সেই সংগঠন তো কোনোদিনও ভোটে দাঁড়াবে না, তাহলে আপনাদের কি সুবিধা হলো এই ধরনের কাজ করে? আমরা কিন্তু রাজনীতিটাকে ভোটের দৃষ্টিভঙ্গিতে দেখি না, আমাদের দল রাজনীতিটাকে ভোটের দৃষ্টিভঙ্গিতে দেখে না। আমাদের যে মহান আদর্শ আপনাদের সামনে বললাম, যে মহান আদর্শ, নেতাজিকেই ধরুন, নেতাজি মহান যে নেতা আমাদের, উনি কি, ওনার তো সামাজিক এই ধরনের অনেক এই সামাজিক অবদান আছে। উনি এই যার বন্যা ত্রাণে তিনি গেছিলেন, দৌড়ে গেছিলেন, কলেরা হয়ে যাচ্ছে, তখন এত মেডিসিন ছিল না, তখন কি এইটা ভেবে গেছিলেন কি আমার রাজনীতি? তখন তো ভোট ছিল না, কিন্তু তিনি গেছিলেন। কেন মানুষ আমি সবচেয়ে আগে আমার এই সময় আমার সবচেয়ে বড় পরিচয় আমার মানুষ, আমার পরিচয় রাজনৈতিক আমার কোনো পরিচয় নয়। আমাদের কিন্তু দল এইটাই শিখিয়েছে, আমাদের কমরেড শিবদাসগঞ্জ মহান নেতা আমাদের এটাই শিখিয়েছে। আচ্ছা, আমি যদি মানুষের পাশে থাকি,
আমি মানুষের যদি ভালোবাসাটা যদি অর্জন করতে পারি, তাহলে মানুষ আমার পাশে থাকবে। মানুষের ভালোবাসার কোনোদিন কিন্তু নাম দিয়ে হয় না। বিভিন্ন রাজনৈতিক দল অনেকেই আছে যারা সেবা করেন, কোনোভাবে নাম নিয়ে আসে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন কি তারা রাজনৈতিক একটা রং থাকেই, আমি ওই কারণেই বললাম, রাজনৈতিক রং থাকেই তাদের। কিন্তু আমাদের দল কিন্তু আমরা সেটা মনে করি না। সবচেয়ে বড় মনে করি কি আমি মানুষ হিসেবে আমার কি কর্তব্য, সেই মানুষ হিসেবে সেই কর্তব্য আমরা করি। আর একটা কথা এখানে বলে যাই, আদর্শ কিন্তু শুধু বলে বোঝানো যায় না। মানুষ কিন্তু তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার পরিচয়ের মধ্যে দিয়ে এই আদর্শটা মানুষের কাছে যায়। আর একটা সাম্প্রতিককালে ঘটনাকে আমরা তো কখনোই অস্বীকার করতে পারি না, এখনও পশ্চিমবঙ্গে এই নিয়ে লড়াই চলছে, সেটা হলো অভয়া। আমরা জানি যে আরজি করের 9ই আগস্টের ঘটনাটা, এবং সেক্ষেত্রে 9ই আগস্টে যে একটা বিরাট বড় পশ্চিমবঙ্গের কাছে কালিমা লিপ্ত হয় এবং সারা বিশ্বজুড়ে আন্দোলন হয়। সেই আন্দোলনে কি আপনাদের পার্টি অংশগ্রহণ করেছিল, বা তাতে আপনারা এখনো পর্যন্ত কি অভয়ার বিচারের জন্য কোনো স্টেপ নিচ্ছেন, বা কিছু ভাবনা চিন্তা আছে আপনাদের, বা করছেন, সেটা একটু জনগণকে বলুন। অভয়া আন্দোলনের ক্ষেত্রে আমাদের দলের কর্মীরা বলুন, আমাদের যে মেডিকেল ফ্রন্ট বলুন, ছাত্র সংগঠন বলুন, মহিলা সংগঠন বলুন, প্রথম থেকেই ছিলেন। যখন এই ঘটনাটা ঘটে, আরজিকর হসপিটালে কিন্তু এই ধরনের আগেও ঘটনা ঘটেছে। আমরা জানি কি 2002 সালে একটা ঘটনা ঘটেছিল, ব্যারাকপুরের একটি স্টুডেন্ট একইভাবে তাদেরও অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। সেও তো এই ধরনের, এর আগে কিছুদিন আগে নার্সের একটি ঘটনা ঘটেছিল, যে পাওয়া গেছিল কি ওই 7তলা বিল্ডিং ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে বা সুসাইড করেছে। এইভাবে ঠিক একইভাবে হয়তো এই ঘটনাকেও চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের যারা ওখানে যারা মেডিকেল ছাত্র ফ্রন্ট ডিএসও, তারা কিন্তু এইটাকে তারা হতে দেয়নি। অভয়া ক্ষেত্রে আমাদের পার্টির যে ছাত্র সংগঠন, মেডিকেল ইউনিট এবং এমএসএস মহিলা সংগঠন, এরা প্রথম দিকে সেই আমাদের ওই হসপিটালের মধ্যে যারা ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন। তারা ওই বডি আটকে রেখেছিলেন। বডি আটকানো তথ্য তো মীনাক্ষী এবং কলতানরাই, ওরাই বলে নাকি, ওরাই প্রথমে এসে বডি আটকেছে। বলছি, কলতান বা মীনাক্ষীরা তো রাত্রি 9টার সময় গেছে, এই ঘটনা ঘটেছে তার আগে রাত্রিরে। তাহলে এতক্ষণ কোথায় ছিলেন? তাহলে এতক্ষণ ওই বডিটা কোথায় ছিল? এতক্ষণ আমাদের ওই ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, এমএসএস এবং এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার, তারা কিন্তু তার এজিটেশন করছিল, এবং সেই সময় তারা দাবি তোলেন কি কোনো জুডিশিয়াল ইনকোয়ারি ছাড়া কিন্তু বিনা ম্যাজিস্ট্রেটের সামনে এর পোস্টমর্টম হবে না এবং ভিডিওগ্রাফি করতে হবে। এইটা যখন পূর্ণ হয়েছে, এইটা করতে তারা বাধ্য হয়েছেন। এবং আপনাদের অবগত হওয়ার জন্য বলছি কি, ওইখানে যে মিডিয়ারা উপস্থিত হয়েছিলেন, সেই মিডিয়াদের আপনারা সেই দিনকার সেই ভিডিও ক্লিপিংস দেখলেই বুঝতে পারবেন কি তখন সেই পরিসরের মধ্যে কাদের দেখবেন, তখন সেখানে আমাদের ব্যানারই ছিল। ডিএসও ব্যানার দেখতে পারবেন, এমএসএসের মহিলা সংগঠনের ব্যানার দেখতে পেতেন, এবং এমএসসির ব্যানার। আপনারা 4টের সময় আমি দেখেছি কি সেই বিপ্লব চন্দ্র, তার প্রাক্তনী ওখানকার, উনি ওখানকার প্রেসের সাথে মিট করে বলছেন কি এখনও 4টে বেজে গেল, এখনও কেন ম্যাজিস্ট্রেট এলো না, এখনও কেন, কখন পোস্টমর্টম হবে, তারা কি করতে চাইছেন, এই স্টেটমেন্ট তিনি সেই সময় দিচ্ছেন। সেহেতু এই আন্দোলনে আমাদের মেডিকেল সংগঠন এবং মেডিকেল ইউনিটের ছাত্র সংগঠন প্রথম সারি থেকেই ছিলেন। জুনিয়র ডাক্তারদের তত্ত্বটা তাহলে কি? জুনিয়র ডাক্তারদের তত্ত্বটা হলো কি, জুনিয়র ডাক্তার তারা তো জুনিয়র ডাক্তারই, যারা ওই যে ছাত্র, ওই যারা ছাত্র তাদেরই বলা হয় জুনিয়র ডাক্তার মেডিকেলে। অনিকেত মাহাতো তো উনি এমডি করছিলেন, সেই জন্য তাদেরকে জুনিয়র ডাক্তার বলা হয়। জুনিয়র ডাক্তারদের একটা অংশ আপনাদের দলের একটা অংশ আমরা এইভাবে দেখিনি, তখন কিন্তু সবাইকে ইউনাইট করে কিন্তু এইটাকে করা হয়েছিল। তারপরেও আপনারা দেখেছেন কি এই আন্দোলন একটা পিকে কোথায় গেছে। তার মধ্যে আমাদের সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে অনিকেত মাহাতোকে, তাকে পোস্টিং দেওয়া হয়নি,
তাকে সেই তার ওই যে 30 লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে হয়েছে তাকে, সরকারকে দিয়ে তাকে তবে ডিগ্রি নিতে হয়েছে। 30 লক্ষ টাকা সরকারকে দিতে হয়েছিল। হ্যাঁ, নিয়ম হলো কি, যদি এমডি কেউ করে 3 বছর তাকে সরকারি হসপিটালে সার্ভিস দিতে হয়, চাকরি নয়, সার্ভিস দিতে হয়। যেরকম MBBS এ ইন্টার্নশিপ 1 বছর করতে হয়, ঠিক একইভাবে এমডিতে 3 বছর তাদের করতে হয়। এবং সরকার নিয়ম করেছে কি প্রতি বছরের জন্য 10 লক্ষ টাকা করে। কিন্তু উনি যখন সুপ্রিম কোর্টেও জিতে গেলেন, হাইকোর্টেও জিতে গেলেন, তাও সরকার তাকে সসম্মানে যখন তাদেরকে ওই আর্জি করে দিচ্ছে না এইটা করার জন্যে, সার্ভিসটা দেওয়ার জন্যে, তখন উনি দেখলেন কি না, এখানে আর সার্ভিস করা সম্ভব হবে না আমার পক্ষে। তখন উনি ক্রাউড ফান্ডিং এর জন্য আবেদন করেছিলেন, আমরা সবাই দেখেছি। এবং তার অন্য ডাক্তারদের সাথে এই জুনিয়র ডাক্তারদের এই অনিকেত মাহাতো নিজের কিন্তু ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করেছেন। আচ্ছা, তাহলে অনিকেত মাহাতোর কেরিয়ার স্যাক্রিফাইসটা করেছে এই অভয়ার জন্য, নাকি তাহলে তার প্রেক্ষাপটটা কী ছিল? মানে উনি যে নিজের ব্যক্তিগত জীবনকে স্যাক্রিফাইস করলেন, তাহলে তো অভয়ার বিচার পাওয়ার জন্যই। প্রেক্ষাপটটা এটাই ছিল যে হসপিটালগুলোর মধ্যে যে আপনি গুন্ডারাজ বলুন, থ্রেট কালচার বলুন, এই যে নেক্সাস, যার বিরুদ্ধে কিন্তু অভয়াও আওয়াজ তুলেছিলেন, এই বিরোধিতা করতে গিয়েই তাকে জীবন দিতে হয়েছিল। এর বিরুদ্ধে কিন্তু এই থ্রেট কালচারের বিরুদ্ধে এই সার্বিক কিন্তু আন্দোলন জুনিয়র ডাক্তাররা গড়ে তুলেছিলেন। এই জুনিয়র ডক্টর ফ্রন্টের একজন সৈনিক বলুন, নেতা বলুন, অনিকেত মাহাতো। সমস্ত রাজ্য জুড়েই কিন্তু এই থ্রেট কালচারের বিরুদ্ধে তারা এই আওয়াজ তুলেছিলেন এবং এটা বন্ধ করার দাবি তুলেছিলেন। আপনারা মুখ্যমন্ত্রীর সামনেও দেখেছেন কি এই আওয়াজটাকে, ভয়েসটাকে কিন্তু জোরের সাথে তুলেছেন। যে এই থ্রেট কালচারের মধ্যে দিয়ে তারা যে নেক্সাসটা তৈরি করেছে, উনি বারবার বলছেন এই যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, পাস হয়েছে, তারা মানে পাস করার যোগ্য নয়, বারবার বলছেন। এমনকি এই থ্রেট কালচারের বিরুদ্ধে কিন্তু আমাদের মেডিকেল সংগঠন বলুন, জুনিয়র ডাক্তারদের সংগঠন বলুন, তারা এর বিরুদ্ধে অভয়া আন্দোলনে প্রথম থেকে আছে, এখনও সেই আন্দোলনে তারা রয়েছে। তাহলে অভয়ার বিচার হলো না, আজও পর্যন্ত অধারা রয়েছে এবং সঞ্জয় রায় এখনও যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছে। তাহলে এই জায়গায় বিচার ব্যবস্থার যে হাল রয়েছে, সেখানে বিচার কি পাওয়ার কোনো আশা আপনি দেখেন? যে অভয়ার বিচারটা আগামী দিনে, যেভাবে অভয়ার মা বিজেপিতে অংশগ্রহণ করার সময় একটা কথাই বলেছেন যে বিজেপিতে আসার কারণেই তার মেয়ের বিচারটা যেন হয়, তাহলে সেক্ষেত্রে বিচার হলো না এবং অভয়ার বিচার পাওয়ার জন্য বিজেপিতে ওনার মা যোগদান করলেন, প্রার্থী হয়ে লড়ছেন, আপনাদের এগেনস্টেই লড়বেন। তাহলে সেইটা আপনারা অভয়ার হয়ে লড়েছেন এবং আজও লড়ছেন বলছেন, অভয়ার মাও লড়ছে অভয়ার জন্যই বিজেপি পার্টিতে গিয়ে। তাহলে সাধারণ মানুষের কাছে এখনও পরিষ্কার নয় বিষয়টা, অভয়ার জন্য আপনারাও লড়ছেন, সিপিএমও লড়ছে, বিজেপি এখনও লড়ছে এবং অভয়ার মা বিজেপিতেই অংশগ্রহণ করে লড়ছে। তাহলে এত বড় একটা লড়াই শুধু এগেনস্ট কার? তৃণমূলের নাকি বিজেপি তৃণমূল দুজনেরই? প্রথমে বলি কি, অভয়া আন্দোলন কিন্তু এই আন্দোলনটা কিন্তু একটা আন্দোলনের নারী নির্যাতনের, এই থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনের একটা প্রতীকে পরিণত হয়েছিল। এই আন্দোলন কিন্তু এই রাজ্য বলুন, দেশ বলুন, দেশের পরিধি পেরিয়ে কিন্তু সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেহেতু অভয়া একটা আন্দোলনের প্রতীক, একটা আন্দোলনের প্রতীকের নাম কিন্তু অভয়া, ব্যক্তি অভয়া নয়। আমরা দেখেছি এই আন্দোলনে এতটাই প্রভাব কি ইন্টারন্যাশনালি ডাক্তার সংগঠন একদিন তারা হরতাল করেছিল, সংহতি জানিয়েছিল এই আন্দোলনের প্রতি, সারা বিশ্বে ডাক্তাররা। এখন প্রসঙ্গ রয়েছে কি এই আন্দোলন সাথে যুক্ত রয়েছে এই দেশে বলুন, এই রাজ্যে বলুন, যত নারী নির্যাতন ঘটছে, যে হাতরাসের ঘটনা বলুন, উন্নাওয়ের ঘটনা বলুন, কাঠুয়ার ঘটনা বলুন, বিলকিস বানোর ঘটনা বলুন, এখানে কামধেনুর ঘটনা বলুন, পার্ক স্ট্রিটের ঘটনা বলুন, কোনোটাই কিন্তু আলাদা নয়। এই অভয়া আন্দোলনের সাথেই সবই এক রয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন নারীর যে অধিকারকে, যে রাত দখল, যারা রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই রাত দখলের ডাকে কিন্তু লক্ষ লক্ষ মহিলা, নারী বলুন, পুরুষ বলুন, সবাই কিন্তু সেই রাস্তায় সেদিনকে নেমেছিল।
তো এই আন্দোলনের ডাকেই কিন্তু তারা সাড়া দিয়েছিলেন, যে নারীদের যে মর্যাদা রক্ষার দাবিতে কিন্তু সেই আন্দোলন তারা এই আন্দোলন কিন্তু জাগিয়ে তুলেছিল সবাইকে, আমাদেরকেও। আমরা এখানে রয়েছি, আমরা সবাই সেদিনকে কিন্তু রাত্রি গেছিলাম। আমাদের বাড়ির পরিবারের মেয়ে গেছিল, আমারও মেয়ে গেছিল, আমার ওয়াইফ গেছিল, এরম আমার ঘরের মা বোনের, এমনকি 90 বছরের বৃদ্ধা থেকে নিয়ে 5-6 বছরের শিশুরাও কিন্তু সেদিনকে রাস্তায় নেমেছিল, কি অভয়ার ন্যায় বিচার চাই। এইখান থেকে একটা প্রশ্নই আসছে, আমরা দেখতে পাচ্ছি কি যদি আমাকে ন্যায় বিচার নিতেই হয় এই ব্যবস্থার মধ্যে, তাহলে আমাকে কিন্তু এই ন্যায় ব্যবস্থা ছিনিয়ে নিতে হবে। আমরা দেখলাম এত আন্দোলন লড়াই, তখন গিয়ে তারা ওখানকার প্রিন্সিপালকে তারা অ্যারেস্ট করে, আগে কিন্তু করেনি। ওখানকার ওসিকে তখন অ্যারেস্ট করে। এই আন্দোলনের চাপেই কিন্তু, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপেই কিন্তু দেখলাম আমরা এই যে সিপিকে ট্রান্সফার করে। তাদের যে দাবি 3টে ছিল, তাদের ওই স্বাস্থ্য সচিবকে তারা সরায়নি, কিন্তু বাকি সব দাবি তারা মেনে নিয়েছিল সরকার। তাহলে এই আন্দোলনের চাপেই কিন্তু এখন যদি আমার অভয়া ন্যায় বিচার ছিনিয়ে আনতে হয়, তাহলে আন্দোলনের দ্বারাই কিন্তু এটা সম্ভব, এটা কোনো ভোটের দ্বারা সম্ভব না। আর বিশেষ করে আরেকটা এখানে কথা বলে যাই, আপনি বললেন যে ন্যায় বিচারের জন্য তিনি গেছেন, মিডিয়াতে তাই বলছেন। তো বাস্তবে কি যে দলে উনি গেছেন উনি তো এখন বিজেপি প্রার্থী। এখন অভয়ার যে আন্দোলনের সময় যতদিন ছিলেন তিনি অভয়া মা ছিলেন, এখন তো উনি বিজেপি প্রার্থী। উনি যে দলটায় গেছেন, যে বিজেপি কি বাস্তবে মহিলাদের সম্মান দেয়? আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম, অভয়ার ক্ষেত্রে যেটা ঘটলো, উত্তরপ্রদেশে কিন্তু হাথরাসের ক্ষেত্রে একই ঘটনা ঘটলো। হাথরাসে সেই মেয়েটিকে তার মা বাবাকে না দিয়ে সে রাত্রিরে পুড়িয়ে দিল। এখানেও আমরা তাই দেখলাম। বিজেপি সরকার যে কাজটা করলো, এখানেও কিন্তু এখানকার রাজ্য সরকার, তৃণমূল সরকার একই কাজ করলো। তারা নিয়ে এলো অফিসিয়ালি কাগজপত্র করে, এবং তাদের মা বাবাকে না দিয়ে তাদের, সেটা সবাই জানে, সে শ্মশানে তারা পুড়িয়ে দিল। বাস্তবে ওখানে বিজেপি যে কাজ করেছে, এখানে এই রাজ্যের এই সরকার যা কাজ করেছে, বিজেপি একই গায়ে। বরঞ্চ আরও দেখা গেছে কি, উন্নাওয়ের ঘটনায় দেখা গেছে কি, যে যখন চিফ মিনিস্টারের সামনে সেই নির্যাতিতা এমএলএর বিরুদ্ধে সব কিছু করার পর আর কেউ কোনো কথা শুনছে না, তখন গায়ে যখন আগুন ঢেলে যখন পুরো ভারত জানলো, তখন তার বিরুদ্ধে অ্যাকশান হলো। অ্যাকশানই নয়, তাকে সেই কোর্টে যাওয়ার সময় তার মাসি কাকিমা ওর আত্মীয়দের এমনভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে তাদের মেরে ফেলা হলো। তাহলে কি বাস্তবে ওর বিচার পাবে? আরেকটা প্রশ্ন হলো, তাহলে কি এত এই নারীদের যে যদি অত্যাচার হয়, কি সবাই কি ভোটে দাঁড়িয়েই কি তারা বিচারটা পাবে? এটা কি গ্রহণযোগ্য? এটা কি বিশ্বাসযোগ্য? এভাবে কি হতে পারে? এভাবে সমাজ চলতে পারে? আমি তো সেই যে দলের পক্ষ থেকে তারা দাঁড় করিয়েছে, তাদেরকে আমি ধিক্কার জানাই, কি তারা এই ধরনের মহিলাদের উপরে যে এই ধরনের অত্যাচার করছে, আর উল্টের তারা এই ধরুন এই যে তারা বিচারটা পাচ্ছে না। সিবিআই কেন এতদিনও চার্জশিট দিল না? সিবিআই যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দিত, তাহলে তো ট্রায়াল শুরু হতো। যে ফরেন্সিক রিপোর্ট যে দিয়েছে, তার সাথে তো কোনো মিল খায়নি আগের যে রায় দিয়েছে, লোয়ার কোর্ট যে রায় দিয়েছে পুলিশ রিপোর্টের উপরে। তাহলে সিবিআই আমরা কাদের হাতে? এখন তো এটা বলার অপেক্ষা রয় না, এটা আমার বক্তব্য না। প্রাক্তন যে চিফ জাস্টিস তিনি বলেছেন কি সিবিআই হলো কেন্দ্র সরকারের তোতা পাখি। এসআইআর নিয়ে যখন প্রথম প্রশ্ন ওঠে, তখন জনগণের মধ্যে অনেক ধোঁয়াশা ছিল, কিন্তু আমাদের দলের স্পষ্ট বক্তব্য ছিল কি এসআইআর সংবিধান বিরোধী, আইন বিরোধী এবং অগণতান্ত্রিক। কোথায় অগণতান্ত্রিক? যখন বলছে যে মৃত ভোটার হচ্ছে সলিড একটা ভোটার বের করে আনাটা অগণতান্ত্রিক এই জন্য কি ইলেকশন কমিশনের কাজ হলো ভোট করানো, ইলেকশনটা সুচারুরূপে করানো। আমাদের 1950 সালে এবং 60 সালে যে ইলেকশন কমিশনের যে আইন রয়েছে, সেই আইনের মধ্যে প্রথম ইলেকশন কমিশনার বলছেন ভারতবর্ষে যে স্বাধীন হওয়ার পর, যে ইলেকশন কমিশনের কাজ হলো কি যে একটা
একটাও ভোটার যেন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাদ না যায়, আচ্ছা, সে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ভোটারের নাম কাটার দায়িত্বটা কার? ভোটে প্রয়োগ করতে পারে। এত তাতে আইন ছিল কি, যদি আপনি ভোটারের নাম আমি যদি কাটি, তাহলে আমাকে তাকে কারণ দর্শাতে হবে, ইলেকশন কমিশনকে কারণ দর্শাতে হবে। কিন্তু এসআইআর এর মধ্যে দেখলাম ঠিক উল্টো, ভোটারদের প্রুফ করতে হচ্ছে, ভোটারদের কাগজপত্র নিয়ে গিয়ে তাদের দরজায় যেতে হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ আইন বিরোধী, তারা জোর করে করেছে। আচ্ছা, তার মানে এসআইআর করাটা তাহলে দায়িত্বটা কার, মানে ইলেকশন কমিশনের নাকি পার্টির? এসআইআর বলে যে ইলেকশন কমিশনের যে অধিকারে সেই আওতা নেই। এর আগে দিন এসআর হতো, স্পেশাল রিভিউ হতো। সেই রিভিউটা কিসের ভিত্তিতে হতো? কোথাও প্রাকৃতিক দুর্যোগ এলে বা নদী ভাঙনের জায়গায় মানুষ এক জায়গা থেকে অনেক জায়গায় স্থানান্তরিত হতো, তখন হতো। তাহলে এখানে এসআইআর এর আপনারা পক্ষে নয়? না, আমরা প্রথম থেকেই বলেছি কি এটা অগণতান্ত্রিক এবং জোর করে এটা করানো হচ্ছে। আমরা তার এখন প্রমাণ দেখতে পাচ্ছি। প্রথমে এসআইআর এর মধ্য দিয়ে তারা বললেন কি আমরা রোহিঙ্গা খুঁজে বার করব। বিজেপি নেতারা প্রথমেই ইলেকশন কমিশনের বক্তব্যের আগেই তারা বক্তব্য রেখেছেন। আমাদের শুভেন্দুবাবু বলেছেন নাকি কত 70 লক্ষ না কত রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে, নাকি সারা বিশ্বেতে আছেই 20 লক্ষ, যার মধ্যে 13 না 14 লক্ষ রয়েছে বাংলাদেশে, বাকি এদিক ওদিক করে রয়েছে। উনি আগেই বলে দিলেন কি এত লক্ষ রোহিঙ্গা রয়েছে আমি জানি। তাহলে দেখা গেল কি এই জন্যেই সন্দেহ এখন যাচ্ছে কি যা ওনারা বলছেন বিজেপি নেতারা, ইলেকশন কমিশন সেই কাজই করেছে। হ্যাঁ, তাহলে আপনারা তৃণমূলের সাথে একমত যে তৃণমূলও বলছে তো এসআইআর, নো এসআইআর, এবং এসআইআর করানোর পক্ষপাতিত্বে নেই, বা এই নিয়ে তো আন্দোলন চলছে, তৃণমূল তো এখনও করছে। তাহলে আপনারা বলছেন যে এসআইআরটা বৈধ নয় বা এসআইআর উচিত নয়। তাহলে কোনো জায়গায় আপনারা তৃণমূলের ভাবনা চিন্তা দুজনে মিলে যাচ্ছে না দর্শকের কাছে গিয়ে? এসআইআরের ক্ষেত্রে আমরা যেটা বলেছি এখনও সেটা বলছি কি অসাংবিধানিক, আনডেমোক্রেটিক, ইলিগাল। এবং এটা তো এটা কিন্তু জানি না, আমি কোথাও দেখিনি এইভাবে স্পষ্টভাবে কি মমতা ব্যানার্জির হোক বা সিপিএম দলের পক্ষ থেকে এইরকম স্টেটমেন্ট এসছে কিনা আমরা দেখিনি। আমরা দেখেছি কি জায়গায় জায়গায় ওনারা ক্যাম্প করে বললেন কি একটাও বৈধ মানে বাংলার ভোট রক্ষক। আমার প্রশ্ন হচ্ছে বাংলার ভোট রক্ষক কি রাজ্য সরকারের এখতিয়ারে এটা আছে, রক্ষা করতে পারে সে? রাজ্য সরকার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারে রয়েছে। তাহলে উনি কি করে বললেন কি বাংলার ভোট রক্ষক, আমরা ভোট রক্ষা করতে পারবো জায়গায় জায়গায় ক্যাম্প করে? সিপিএম এর বক্তব্য, তারা বলেছেন কি একটা বৈধ ভোটারও বাদ না যায়। বিজেপি পার্টিরও একই বক্তব্য, কি তারাও বলেছে কি যত বিদেশি আছে সব তারই একটাও বৈধ ভোটার, সম্পূর্ণ বৈধ ভোটার থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কি, যখন সবারই বক্তব্য প্রায় এক কি বৈধ ভোটাররাই থাকবে, কিন্তু আমরা এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছি কি না এটা অবৈধ, এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। এই যে এত বিএলওরা যারা মারা গেলেন কাজের চাপে, এখন তো এইটা আর প্রশ্নর জায়গা নেই যে আমরা যে কথাটা বলেছি কি এটা একবারে অপ্রাসঙ্গিক এসআইআর। কেন যে প্রক্রিয়াতে হলো তখন এই যে বিএলওরা তাদের সুসাইড করতে বাধ্য হলেন, এত লোক সুসাইড করতে বাধ্য হলো। তারপরে এখন যে প্রথমে বলল কি 2002-এর সাথে যে ম্যাচ করবে তারা বাদ যাবে না, পরে দেখা গেল কি সেটাও দাঁড়ালো না। ইলেকশন কমিশনের কোনো স্পষ্ট নির্দেশ নেই। এখনও যে তারা বলছেন কি তারা যে এই যে ডিলিট করছেন বা তারা যে অ্যাডজুডিকেশানে রয়েছেন তারও কোনো স্পষ্ট তারা বার্তা দিচ্ছেন না। আমার বাড়িতেই নিজেই হয়েছে, তাদের ডাক পড়েছে, সবার নাম ছিল, আমার ভাইপোকে ডেকেছিল। আমাদের যে এসে আমাদের যে ডাক্তারবাবুর বাড়িতে ওনার সবার নাম আছে, ওনার মায়ের নাম নেই। এরকম তো বাড়ির আশেপাশে হুদু রয়েছে। তাহলে এটা কিসের ভিত্তিতে হচ্ছে? কোনো স্পষ্ট তারা কারণ দেখাতে পারছে না। যদি আইনগত যদি থাকতো তাহলে আইনের একটা ডাটা থাকতো, সেই আইনের ভিত্তিতে মানুষ করতো। এমনকি তারা যে ট্রাইব্যুনাল তারা যে বলছে ট্রাইব্যুনালে তারা সুপ্রিম কোর্ট করবে, সেই ট্রাইব্যুনাল কোথায় গঠন হয়েছে? সে তো চিফ কে, কোথায় তার অফিস, কিভাবে লোক তাকে অ্যাপিল করবে, এখন অবধি তার সঠিক তারা দিক নির্দেশ দিতে পারেননি। তাহলে চন্দ্রশেখরবাবু, আপনি বলছেন যে আপনি এসআইআর এর বিপক্ষে, তৃণমূলেরাও তো এসআইআর এর বিপক্ষে, তো আপনারা এসআইআর চাইছেন না,
তাহলে এক কথায় সাধারণ মানুষরা একটু কনফিউজ হয়ে যাবে। সিপিএমরা এসআইআর চাইছে না, তৃণমূল এসআইআর চাইছে না, আপনারাও এসআইআর চাইছেন না। সবার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা আলাদা আলাদা। আপনারা তো এসআইআর চাইছেন না, বা কী কারণে চাইছেন না বললেন এতক্ষণ। তাহলে এই এসআইআরটা কি সম্পূর্ণভাবে অবৈধ, মানে যেখানে নাম কাটা হচ্ছে যারা মৃত ব্যক্তি তাদেরকে, এবং সেটাই তো বিজেপি বলছে, বা বিরোধী রাজনীতিতে যারা রয়েছে তারা বলছে যে এসআইআর করার কারণ এটা। বৈধ ভোটার কারা? যারা মৃত ব্যক্তি, যারা এমনও বলছে যে আমার দাদু মারা গেছে অনেক বছর আগে, আমি দেখছি দুপুরবেলা গিয়ে যে আমার দাদু আসেন, প্রত্যেকবার ভোটটা দিয়ে যান। তিনি আমাদের সঙ্গে থাকেন না, কিন্তু স্বর্গ থেকে ওই সময়টুকু আসেন, শুধু ভোট দিয়ে যান। সেটাকে উদ্দেশ্য করে তো ভোট কাটা, এবং এসআইআর সাধারণ মানুষ বুঝতে পারছে যে ভোটার নাম কাটা হবে যারা মারা গেছে তাদের। আপনারা এটার বিরোধিতা কেন করছেন? প্রথমেই বলেছি কি এসআইআর প্রক্রিয়াটাই অবৈধ, কিন্তু এটা এখন যেভাবে এসআইআর এই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেভাবে আমরা দেখলাম কি এসআইআরের মধ্যে দিয়ে আমাদের যে প্রাক্তন সাংসদ, সেই প্রাক্তন সাংসদের নাম ডিলিট হয়েছে। উনি সিও কাছে দেখা করতে গেছিলেন, সিও এর কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। উনি 21 বছর তার আগে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছেন, ডাক্তার ছিলেন, তার উনি পেনশন পান। উনি 5 বছর এমপি ছিলেন, সেই এমপির পেনশন পান, ওনার পাসপোর্ট রয়েছে, এটা নাগরিক হওয়ার একটা প্রমাণ, পাসপোর্ট থাকা। এই এত কিছু থাকা সত্ত্বেও উনি এই লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, তা সত্ত্বেও ওনার নাম ডিলিট গেছে। তাহলে দেখা যাচ্ছে কি এসআইআর প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে তাদের সে বিজেপি ইলেকশন কমিশনের যে অফিস, দেখা যাচ্ছে কি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বিজেপির নেতারা যা বলে দিচ্ছেন, ওনারা শুভেন্দু অধিকারী বললেন 1,25,00,000 বাদ যাবে, দেখা গেল কি অ্যাডজুডিকেশন বাদ যাওয়া মিলিয়ে প্রায় 1,23,24,00,000 দাঁড়িয়েছে। তাহলে এই বক্তব্যগুলোকে কেন্দ্র করেই কি মানুষের মধ্যে সন্দেহ যাচ্ছে। আমাদের দাবি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে 1925 সালেরই 2025 সালের ভোটার লিস্টেই ভোট হোক, সেখানে যারা মৃতদের বাদ দিয়ে এবং যাদের নতুন নাম তারা যে ফর্ম 6 ফিল আপ করেছে তাদেরকে যুক্ত করে কিন্তু তাদের এইবারে ভোট করাতে হবে। আমাদের এইটা স্পষ্ট দাবি। তার মানে আপনারা বলছেন 2025-এর লিস্টে ভোট হোক? 2025-এর লিস্টে আমরা বলছি ভোট হোক। 2025-এ যারা মৃত তারা তো বাদ দিয়েছে তাদের সেই লিস্টের নাম, না যারা মৃত, এবং তার মধ্যে যারা ফর্ম 6 যে ফিল আপ করেছে তাদের নতুন নাম উঠেছে, এদেরকে যুক্ত করেই কিন্তু সেই লিস্টের ভিত্তিতেই আমরা বলছি ভোট হোক। তারা অবৈধ বলছে। আমরা তো প্রশ্ন তুলেছিলাম কি 2002 সালে তারা যে ম্যাপিংয়ে লাইন করেছেন তাহলে 2002-এর পর যারা ভোট দিয়েছেন, যদি ওনাদের কথায় আমরা ধরে নিই অবৈধ, তাহলে 2002-এর পর যারা ভোটাধিকার প্রয়োগ করে যে জনপ্রতিনিধিদের ইলেক্ট করেছেন তারা অবৈধ না বৈধ? তাহলে তো তারাও অবৈধ। তাহলে তো তাদের এটা নিয়ে কোনো অধিকার নেই। তাদের সেই যে তখন আইন প্রণয়ন করেছেন, যা কিছু করেছেন সে সমস্ত তাদেরকে রিজাইন করা উচিত। এমনকি এখনও তারা যদি বলেন কি 2025-এর এই যে ভোটার লিস্ট অবৈধ, তাহলে আমরা তো দাবি করব কি হ্যাঁ, যদি অবৈধ হয় তাহলে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত যে জনপ্রতিনিধিরা বৈধ কী করে হয়? তাহলে এখন যে নির্বাচন কমিশনের সামনে যে এসছে কি তারা কিছুতেই এত তাড়াতাড়ি এইগুলো তারা ঠিক করতে পারবে না। তাই আমরা দাবি করেছি কি 2025-এ ভোটার লিস্টে অনুযায়ী ভোট হোক, সেখান থেকে যারা মৃত ব্যক্তির যে লিস্ট আছে তাকে বাদ দিয়ে এবং যারা ফর্ম 6 ফিল আপ করে নতুন নাম তুলেছে তাদেরকে যুক্ত করে ওই লিস্টেই ভোট হোক। কিন্তু পানিহাটিতে মনে হয় 33 লক্ষের মতন লোক নাম কাটা গেছে। হ্যাঁ, এবারে এসআইআর এসআইআর নামটা কাটা গেছে, অ্যাডজুডিকেশন আছে, ডিলিট করছে তারা। এখন যা লিস্ট বেরিয়েছে সারা পশ্চিমবঙ্গে প্রায় বোধহয় 30 লক্ষেরও বেশি তারা এখনও তারা ডিলিট হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে যারা নাম কাটা গেছে তারা সব মৃত ভোটার নয়, তার মধ্যে অনেকে আছে যাদের নাম কাটা গেছে। অ্যাডজুডিকেশনে তো তারাই রয়েছে যারা কাগজপত্র দিয়েছে, যারা এতে আপনার শুনানিতে গেছে, অ্যাডজুডিকেশনে তো তারাই রয়েছে। আর মৃত ব্যক্তির ভোটার কত কাটা গেছে? তাতে ওই 58 লক্ষের মধ্যেই তাদের রয়েছে। যে প্রথম যারা তারা লিস্ট বার করে 58 লক্ষ, তার মধ্যেই তাদের লিস্ট রয়েছে।
যারা তাহলে মৃত 2025-এর যদি ভোটের ইসে হতো তাহলে তো অত সংখ্যক ভোটার থেকে যেত। হ্যাঁ, তো ভোটার না, তারা আমরা তো বলছি কি তাদের যে মৃত ভোটারকে বাদ দিয়ে এবং যারা ফর্ম 6 ফিল আপ করেছে সেই ভোটারকে যুক্ত করে ভোট হোক। এই যে 60 লক্ষ যারা তারা অ্যাডজুডিকেশন করেছেন তারা তো আছে, তারা তো কাগজপত্র দিয়েছেন, তারা 1 কোটি লোককে শুনানিতে ডেকেছেন, 1 কোটি লোককে শুনানিতে ডেকেছেন। প্রথমেই আমরা বলেছি কি ইলেকশন কমিশনের কাজ কিন্তু এই নাগরিকত্ব খোঁজা নয়, তার অধিকারে এখতিয়ারে আসে না। এখন আরেকটা এখানে বক্তব্য আমি বলবো কি যে তারা যে এই অ্যাডজুডিকেশনে গেছেন, যে তারা যে ওই এটা সেট আপ করবেন, কমিটি সেট আপ করবেন, তারা কিন্তু এর যে নির্ধারণ করবেন তাই এর জাস্টিসটা করবেন কিন্তু তারা হোম মিনিস্ট্রির যে আইন সেটার দ্বারা। তো এটা কি ধরনের হল যে ইলেকশন কমিশনের প্রবলেম সলভ হবে আপনার হোম মিনিস্ট্রির আইন দ্বারা। এই জন্যে আমরা বলেছি কি এটা অ্যাকচুয়ালি SIR হচ্ছে না, এটা NRC হচ্ছে। এটা ব্লাড রিলেশনের মধ্যে দিয়ে এই সরকার NRC করতে। তারা তো বলেছে 3টে D, ডিটেক্ট, ডিটেনশান অ্যান্ড ডিপোর্ট। তারা বলছে কি ডিটেকশন করবে, ডিলিট করবে এবং তাদের দেশ থেকে বাইরে বার করবে। তা অমিত শাহ বলেছেন তো, তাহলে SIR মধ্যে দিয়ে। তাহলে 2025 সালের যা হিসাবে যদি হতো ভোটটা, তাহলে এটা কি আপনারা মানছিলেন 2025 সালের হিসাবে SIRটা হোক, এবং সেটা যদি জনতার কাছে পরিষ্কার হয় তাহলে বিজেপিদের যে বক্তব্যটা থাকছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী যারা রয়েছে ভোটার হিসাবে তাদেরকে জালি ভোটার তৈরি করা, জালি নামগুলো তৈরি। আগের দিন আমাদের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন, তাকে আমরা এই প্রশ্ন করেছি, সেও এরকমই উত্তর দিয়েছিলেন যে জালি ভোটার, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এ ধরনের একটা বিষয় রয়েছে বিজেপির, আমরা টিভি খুললেই দেখতে পাই। তো সেক্ষেত্রে কি আপনাদের মনে হয় না 2025-এর ভোটার লিস্টে এদের সবার নাম থাকতো? না, 2025-এ তো আমরা তো বলেছি কি যে যারা মৃত ব্যক্তি যারা বাদ গেছে তাদের বাদ দিয়ে তো আমরা বলছি তাদের বাদ গেল, তাদের বাদ দিয়ে যেগুলো ফর্ম 6 ভর্তি হয়েছে এই যে 60 লক্ষ তারা তো অ্যাডজুডিকেশনে গেছে, মানে কি তাদের কাগজপত্র রয়েছে সেইটা দেখে। এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব, যখন SIR করছে এই সময়ের মধ্যে দিয়ে তাকে যার নাম ডিলিট করছে তাকে তো কোনো কারণও দেখাচ্ছে না, তারা কোনো কিছুই বলছেন না তাদেরকে কেন তাদের ডিলিট করছে, কেন ডিলিট করছে। আপনার আশেপাশে আমার বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন যার ছেলের নাম রয়েছে মায়ের নাম নেই, মায়ের নাম নেই। আরেক পরিবারের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের। তাহলে এইখান থেকে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে কি এই বৈধ ভোটারদেরই তারা অ্যাডজুডিকেশানে এনেছেন এবং ডিলিট করছেন। আমি এই জন্যই তো বললাম কি আমাদের যে একটা এক্সাম্পল বললাম, সেই যে সাংসদের নাম, সে সাংসদ ডিলিট হয়েছে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা, সাধারণ মানুষের কে দেখবে। আর এই যে প্রক্রিয়াতে যা তারা দেখছে বাস্তবে কি সম্ভব? এই যে তারা কত 300 না কত 200 জাজ তারা নিযুক্ত করেছেন, এই 200 জাজের পক্ষে সম্ভব 60 লক্ষ লোকের যে বিচার করা, তাদের নথিপত্র দেখা? ঠিক। আচ্ছা, বিরোধীরা প্রায় বলে যে আদর্শের কথা বলা এক আর কাজ করা সরজমিনে গিয়ে আলাদা। সেক্ষেত্রে কিভাবে এটার ব্যাখ্যা দেবেন? আদর্শ আর কাজ করার সময় আদর্শ এক থাকে না। আমাদের মহান নেতা মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ বলেছিলেন আজ থেকে অনেক বছর আগে, উনি বলেছিলেন কি আমাদের দেশের গরিব চাষাভুষো দল চিনবে কি করে। তো উনি বলেছিলেন কি যে রাজনৈতিক দলের নেতারা যেটা বলছে সেটা বাস্তবে তার জীবনে কাজে আসছে কি না, এইটা মানে তাদের চিহ্নিত করার একটা প্রথম বক্তব্য বলেছিলেন। আর একটা হলো কি একটা দল বড় মহান কি না সেইটা কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু জানা যায় না। তা সেই দলের নেতাকর্মীদের মধ্যে সেই মহান আদর্শের প্রতিফলিত হচ্ছে কি না, তার দৈনন্দিন জীবনের আচার আচরণে ব্যবহারে সেই মহান আদর্শের তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে কি না, আমাদের মহান নেতা এটা বলেছিলেন। তাহলে আমাদের জনগণের কাছে এইটা আবেদন কি আমরা যে দল বড় বড় কথা বলছে সেটা বড় বক্তব্য নয়। আপনারা দেখবেন কি বিচার করবেন সেই দলের কাজের সাথে তার কথার সাথে কাজের মিল রয়েছে কিনা এবং তার আদর্শটা কিরম।
আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসে যে ধরুন আপনি এবছরে জনতা আপনাদের ফরে এলো এবং জনতা আপনাকে এবারে সুযোগ দিল 5 বছরের জন্য আমাদের জনতার সেবা করার, তাহলে জনতার জন্য বা আপনার এরিয়াতে পানিহাটিতে আপনি 5 বছরে কি কি পরিবর্তন ঘটাবেন, যেগুলো দেখেছেন পানিহাটিতে এইগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে, এবং আপনারা শাসনে এলে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন বা কি কাজ করবেন, এজেন্ডাটা কি আছে? আমাদের এইটা এর আগেও যখন যুক্তফ্রন্টে আমরা যখন সরকারে গেছিলাম, তো এই একটা সরকার কিভাবে পরিচালনা হয় তার মহান নেতা সেই সময় দিক নির্দেশ দিয়ে গেছিলেন। সেই সময় আমাদের শ্রমমন্ত্রী ছিলেন সুবোধ ব্যানার্জি। সেখানে প্রথমেই আমরা বলেছিলাম কি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না। সে সময় কিন্তু শ্রমিক আন্দোলনে জোয়ার এসেছিল। তারপরে আমরা বলেছিলাম কি অ্যাডমিনিস্ট্রেশন চলবে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পুরো তার মতন করে স্বচ্ছভাবে চলবে। আমাদের রাজনৈতিক বক্তব্য এইটাই কি আমরা যদি জিতি, আমরা যদি সংসদে যাই, এর আগেও আপনারা দেখেছেন তরুণ মণ্ডল গেছেন, তরুণ নস্কর গেছেন, তারা জনগণের যে আমরা বলেছি যেভাবে জনগণের যে দাবি নিয়ে আমরা সংসদে বিধানসভায় আওয়াজ যে তুলব, ঠিক একইভাবে তাদের দাবি নিয়ে জনগণের আন্দোলন লড়াইটা আমরা রাস্তায় গড়ে তুলব। কেন এই বুর্জোয়া ব্যবস্থায় এই যে ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থার মধ্যে যদি এতে পরিবর্তন আনতে হয় তাহলে আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমরা যদি কিছু দাবি আদায় করতে পারি। তাই আমরা যদি এই পানিহাটি বিধানসভা থেকে যদি জিতি, তাহলে পানিহাটি বিধানসভার যে জনগণকে নিয়ে, পানিহাটির জনগণের যে মৌলিক সমস্যা নিয়ে, রুজিরুটির সমস্যা নিয়ে, কাজের সমস্যা নিয়ে, শিক্ষার সমস্যা নিয়ে, স্বাস্থ্যের সমস্যা নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। এবং আমাদের পানিহাটিতে কি কি মানে খারাপ জিনিস দেখেছেন আপনি? তাও তো 15 বছর ধরে এই বর্তমান রুলিং পার্টিতে রইলেন, এবং সেখানে কি কি কাজ দেখেছেন যেগুলো অসম্পূর্ণ মনে হয় আপনাদের এসে আগে এই কাজগুলো করা উচিত মানুষের সেবার জন্য? পানিহাটির সমস্যা বলুন বা রাজ্যের সমস্যা বলুন, কোনোটাই আলাদা নয়। মানুষের মৌলিক সমস্যা যেখানে আছে সেখানেই রয়েছে। সেই রুজিরুটির সমস্যা বলুন, কাজের সমস্যা বলুন, বেকারিত্বের সমস্যা বলুন, শিক্ষার সমস্যা বলুন, স্বাস্থ্যের সমস্যা বলুন। যে পরিমাণে যে হসপিটাল থাকা উচিত সেই হসপিটাল নেই আমাদের এখানে। যেভাবে স্কুল কলেজ যেভাবে থাকার কথা সেটা নেই। সাধারণ লোকের কাছে শিক্ষা এখন দিনে দিনে দূরে চলে যাচ্ছে। তাদের হাজার হাজার টাকা খরচা করে কিন্তু পড়াতে হচ্ছে। যে মৌলিক সমস্যাটা রয়েছেই এখানে, সমস্যার কথা বললেন, পানিহাটির সবচেয়ে বড় সমস্যা হলো কি এখানে যে কলকারখানাগুলো রয়েছে সেই কলকারখানাগুলো অবস্থা খুবই খারাপ। এই পানিহাটি অঞ্চলের মধ্যে এই আগরপাড়া জুট মিলের একটা অংশ পড়ে, আগরপাড়া জুট মিলও আছে। তার সেই শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। এখন চটকল জুট মিল যেখানে লেবার ইন্টেন্সিভ যে কারখানা বলা হতো, সেইখানে ধরুন ঠিকা পড়ার কারণে শ্রমিকের সংখ্যা দিন প্রতিদিন কমে যাচ্ছে। এখন যে অবস্থা, এই চটকলগুলো কোনোটাই 3 দিন 4 দিন 5 দিন করে চলছে। যেখানে 3 শিফট চলতো এই আগরপাড়ার জুট মিল, যেটা এই বিধানসভার মধ্যেই পড়ে, সেটা এখন 4 দিন চলছে। তাহলে ওই শ্রমিকদের তাদের ঘরের ছেলেমেয়েদের কী দুর্বিষহ অবস্থা, সেটা কিন্তু এই এখন কোনো নেতারাই কিন্তু সেটা নিয়ে কোনো আওয়াজও তুলছেন না। তার সমস্যার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে কেউ দেখতেও যাচ্ছেন না। তাহলে আমরা দাবি কি আমরা তাদেরকে সংগঠিত করে তাদের নিয়ে আন্দোলন লড়াই আমরা করে তুলব। আর একটা সমস্যা রয়েছে এখানে জল নিকাশির ব্যবস্থা, যেখানে যে জল সারা বৃষ্টি হলেই যে জল জমে থাকে, এর প্রয়োজন রয়েছে এই জল নিকাশির ব্যবস্থা ঠিক করা। আচ্ছা, জনসংযোগ করছেন এখন, মানে ভোটের প্রচার কেমন? হ্যাঁ, আমরা জনসংযোগ করছি। আমরা ইলেকশনের সময় ইলেকশনটাকেও আমরা একটা গণ আন্দোলনের রূপ হিসেবেই দেখি। আচ্ছা, সারা বছর আমাদের দল জনগণের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলে। আমরা এই অঞ্চলের ধরুন যে গণ আন্দোলন, আমরা যে আপনি আগেই প্রশ্নটা করেছিলেন কেন রাজনৈতিক পার্টি ব্যানার হিসেবেই না, আমরা বলি কি না, আমাদের বক্তব্য হলো
কি জনগণের সমস্যা সমস্ত যে দলই করুক সবার মৌলিক সমস্যা এক। তো যদি আমি দলের ভিত্তিতে এই আন্দোলনটা করি তাহলে এখানে একটা বিভাজন আসবে এবং সেই শক্তিটা ক্ষয় হবে, কমে যাবে। সেই জন্য দল মত নির্বিশেষে আমাদের দলের পক্ষ থেকে এই আবেদনই রয়েছে কি আমরা যে কোনো আন্দোলন লড়াই গণকমিটি গড়ে তুলব, জনগণকে সংগঠিত করে। আপনারা জানেন এই বিধানসভা ভেতরেই এই মহাজাতি অঞ্চলে এর আগেও 2014-তে যে আউটবাস্ট করেছিল ওই জন্ডিস, সেই সময়েও আমরা জনগণকে সংগঠিত করে আওয়াজ তুলেছিলাম। আমরা চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা এখানে ডেপুটেশন দিয়েছিলাম। তারপরেও এখানে যে ওই রাস্তার দাবিতে নাগরিক আন্দোলন বলতে পারেন, সেই নাগরিক আন্দোলনকে আমরা কিন্তু এই কোনো রঙের রূপ দিতে চাই না। আমরা তাদেরকে সংগঠিত করে কিন্তু ওই দাবি আমরা আদায় করেছি। তো জনগণের কাছে আমরা এই আবেদনটাই রাখি সবসময় কি আপনি আন্দোলনের ভিত্তিতেই আপনার অধিকার সুনিশ্চিত করতে পারেন। এখন আপনি দেখবেন ধারাবাহিক আমাদের ভারতবর্ষের মধ্যে হয়েছে, কৃষকরা দেখেছেন দীর্ঘ 1 বছর তারা দিল্লির বুকে একদম লড়াই আন্দোলন করেই কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম ঘটনা আমার অন্তত জানা নেই। যে বিল পাস হয়ে গেছে সেই বিলকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে আন্দোলনের চাপে। এই আন্দোলনের চাপেই কিন্তু স্মার্ট মিটার এখানে এই সরকার, রাজ্য সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছে তা যে 2022 বিদ্যুৎ বিল এনেছে, সেই বিদ্যুৎ বিলের মধ্যে দিয়ে যে তার যে স্মার্ট মিটার বসাতে হবে সেটা কিন্তু জনগণ আন্দোলনের চাপেই কিন্তু এটাকে আটকে দিয়েছে। তাই আমরা এই রাজনৈতিক যে ব্যাটেলটা আমরা লড়ছি যে বিধানসভা ভোটের মধ্যে দিয়ে, সেহেতু সারা বছরই আমাদের এই কাজগুলো থাকে। আমরা জনগণকে নিয়ে এই জনসংযোগে তখন আন্দোলনকে কেন্দ্র করে জনসংযোগ থাকে, এখন সেই আন্দোলনের জনসংযোগকে কেন্দ্র করেই কিন্তু এই ভোটের আবহে আমরা এই আন্দোলনটা মানে বলতে পারেন কি এই পলিটিক্যাল ব্যাটেলটা করছি আমরা। আচ্ছা, এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করব। ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, মানুষ হিসাবে তো মানুষের সাথে ভালো লাগা খারাপ লাগা থাকে। এখনও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুটো ভূমিকা ওনার আছে। আপনার কোন দিকটা বেশি ভালো লাগে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কোনটা বেশি প্রভাবিত করে? আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই প্রভাবিত করে না। কেন, ব্যক্তি মমতা ব্যানার্জি নিশ্চয়ই ব্যক্তির নিজস্ব স্বাধীনতা রয়েছে, উনি যখন চিফ মিনিস্টার তখন চিফ মিনিস্টার, ব্যক্তিগত তা আচার আচরণ জেনারেল ব্যক্তিগত আমার যে ব্যক্তিগত নিজস্ব যে ব্যক্তি সত্তা রয়েছে, ওনারও তার ব্যক্তি সত্তা রয়েছে। তখন একটা সাধারণ ভারতবর্ষের এই রাজ্যের যে একটা মহিলার যে সম্মান যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি, সেই দৃষ্টিভঙ্গিতে আমি দেখব। আর যখন উনি চেয়ারে রয়েছেন তখন সে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি দিয়েই তাকে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং পয়েন্ট আপনার কি মনে হয়? আমি তো ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা চর্চার যে স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট আমি তো অনুধাবন করতে পারবো না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? ওনার রাজনৈতিক চিন্তা চেতনা যে দৃষ্টিভঙ্গি ওনার ভাবনার অনুযায়ী, আমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক চেতনা যে দৃষ্টিভঙ্গি আমার আদর্শের ভিত্তিতে, সেহেতু ওনার যে রাজনীতি কিসের ভিত্তিতে উনি রাজনীতি করছেন সেইটা তার নিজস্ব স্ট্রং পয়েন্ট আছে। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং জ্যোতি বসুকে নিয়ে আমরা কম বেশি সবটাই জানি, তো জ্যোতি বসুর লিগ্যাসি কি? আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি কি, ওনারা স্বাধীনতা আন্দোলনের সময় যে বামপন্থী আন্দোলন গড়ে উঠেছিল, সেই বামপন্থী গণ আন্দোলনের মধ্যে দিয়েই তারা গড়ে উঠেছিলেন। আমাদের দল যে আমরা বলছি যে আমরা সংগ্রামী বামপন্থা, তো এই পশ্চিমবঙ্গের কিন্তু ঐতিহ্য রয়েছে, বামপন্থার ঐতিহ্য, যে বিপ্লবীরা যে ধারাকে বহন করেছে, বামপন্থা ধারাকে বহন করেছে, সেই হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থী ধারার উত্থান। 50-এর দশকে 60-এর দশকে যে আন্দোলন লড়াই, সেই বামপন্থার লড়াইকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। বামপন্থী বন্ধুদের কাছে এটা আবেদন আমার, এখানে অন্য বামপন্থী দলও লড়ছেন, সেই দলের কর্মীদের কাছে এটা আমার আবেদন থাকবে
কি হ্যাঁ আমাদের মধ্যে মতপার্থক্য আছে, মতপার্থক্য থাকবে, কিন্তু বামপন্থা যে 50-এর দশকে 60-এর দশকে বামপন্থাকে আমাকে কিন্তু সেই মর্যাদাকে ফিরিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গে। তার জন্য চাই গণ আন্দোলন, লড়াই, সেই ব্যাটেল যে তারা ব্যারিকেড ফাইট গড়ে তুলেছিলেন তাদের, আপনি যে বললেন যে নেতারা তাদের ইমার্জ করেছিলেন, সেই ব্যাটেলে আমাদের আবার যেতে হবে। সেই সময় যে অনেক নেতারাই বলতেন কি এই কলকাতা হলো দুঃস্বপ্নের নগরী, কিন্তু আমাদের কাছে ছিল সেইটা বামপন্থার একটা ঐতিহ্যময় সময়, যে কৃষকদের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তেভাগা আন্দোলন হয়েছে, শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন লড়াই হয়েছে। আমাদের মহান নেতা সুবোধ ব্যানার্জি সেই শ্রমিকদের এই দাবি নিয়ে কিন্তু এখানে আন্দোলন করেছেন। তিনি ঘোষণা করেছিলেন কি সরকারে গিয়ে কীভাবে সরকার সঞ্চালিত করতে হয়, কি কোনো পুলিশি হস্তক্ষেপ চলবে না গণতান্ত্রিক আন্দোলনে। আমাদের মহান নেতা সেই সময় বলেছিলেন কি যেটাই আইনসঙ্গত সেটা ন্যায়সঙ্গত নয়, যেটা ন্যায়সঙ্গত সেটা আইনসঙ্গত নাও হতে পারে। তাই যেটা আইনের চোখে, যে সরকারের চোখে যেটা অন্যায়, আমার চোখে সেটা অন্যায় নাও হতে পারে, ন্যায়সঙ্গত হতে পারে। তাই সেই সময়টাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই আবেদন আমার জনগণের কাছেও রইল কি আমাদের দাবির ভিত্তিতে, আমরা নিজের দৈনন্দিন জীবনের দাবির ভিত্তিতে বামপন্থী আদর্শকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই লড়াইটা লড়তে হবে। আচ্ছা, এখানে তো একটা জিনিস, লড়াই যখন লড়তে হচ্ছে, আপনারা তো নিশ্চয়ই লড়াইটা লড়বেন হচ্ছে তৃণমূলের এগেনস্টে। তাহলে আপনাদের যত বামফ্রন্টের শাখা সংগঠনগুলো রয়েছে, তাহলে আপনারা কেন সবাই একসাথে অ্যালাইন করছেন না বা সবাই একসাথে জোট করলেন না? এই লড়াইটা কিন্তু কোনো দলের বিরুদ্ধে নয়, এই ব্যবস্থার বিরুদ্ধে। এই সমাজের মধ্যে আগেও বলেছি, এখনও বলছি কি দল কিন্তু অনেক, কিন্তু বাস্তবে দুটোই দল। একটা সাধারণ মানুষের দল, শ্রমিক শ্রেণীর দল, একটা শোষকের দল যারা এই সমাজকে সঞ্চালিত করতে চাইছে। এইখানে একটা কথা বলে যাব কি এই যে সমাজ ব্যবস্থার যে এটা অন্তিম লগ্নে চলছে, এই যে আমরা যে ডেমোক্রেসিটা পেয়েছিলাম ফরাসি বিপ্লবের পর থেকে, তার প্রায় 200-250 বছর কাছাকাছি তারা এই বার্ধক্যের কাছে এসেছে। এই ব্যবস্থাকে, এই যতদিন ব্যবস্থা কিন্তু থাকবে, যারাই একে টিকিয়ে রাখতে চাইবে তারাই কিন্তু পচবে, গলবে, তারাই দুর্নীতিগ্রস্ত হবে। এই ভোট ব্যবস্থার মধ্যে যারাই এই সরকারকে সঞ্চালিত করতে যাবে তারাই কিন্তু পচবে। তাই আমাদের চাই সেই বামপন্থার যে ঐতিহ্য, সেই ব্যারিকেড ফাইট, সেইটা করেই কিন্তু আমরা এই বামপন্থার মর্যাদাটাকে আনতে পারবো। আচ্ছা, একটা সময় তো আপনাদের পুরনো রাজনীতিবিদদের মধ্যে কেউ ছিল আদর্শতে, তার জন্য যদি আসি, যেমন বুদ্ধদেব ভট্টাচার্য বা মানে মুখ্যমন্ত্রীর আদলে বলা যায়, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকেও পেয়েছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কেও পেয়েছি, দুটো পিরিয়ডই পেয়েছি আমরা, জ্যোতি বসুকে পেয়েছি। আবার তাহলে এখানে যদি আমি দুজনের মধ্যে তুলনামূলকভাবে আপনার ভালো লাগা থাকে তাহলে সেটাতে আপনি বলবেন। না, এইখানে আমার ভালো লাগাটা, এখানে তারা দুই মুখ্যমন্ত্রী ছিলেন, তারা সম্মানীয় ব্যক্তি। একজন মহান ডাক্তার ছিলেন, উনি দলের ছিলেন মুখ্যমন্ত্রী, তাদের কাছে ব্যক্তিগতভাবে আমি যাব না। আমরা যে আদর্শে অনুপ্রাণিত হয়েছি, আমাদের যে নেতারা ছিলেন, নিহার মুখার্জি বলুন, এই নেতাদের থেকেই আমরা অনুপ্রাণিত হই। আমরা পডকাস্টের একদম শেষ লগ্নে চলে এসেছি, তো এখন চন্দ্রশেখর বাবুর সঙ্গে একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। সেখানে চন্দ্রশেখর বাবু কিছু ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। মমতা ব্যানার্জি না জ্যোতি বসু? আমি অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী? আমি বুদ্ধদেব ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায়? এখানে আমি কোনো মতামত দেব না। দিলীপ ঘোষ না ফিরহাদ হাকিম? এখানে আমি কোনো মতামত দেব না। কংগ্রেস না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী? এখানে আমি কোনো মতামত দেব না। এসইউসিআই না সিপিআইএম? নিশ্চয়ই আমি এসইউসিআই প্রার্থী, আমি তো নিশ্চয়ই এসইউসিআই। সিঙ্গুর না নন্দীগ্রাম? সিঙ্গুর নন্দীগ্রাম তো আলাদা নয়, সিঙ্গুর নন্দীগ্রাম তো একসাথে মিশে রয়েছে। সিঙ্গুর যদি না হতো নন্দীগ্রামও হতো না। 2011 সালের ইলেকশন আর 2021-এর ইলেকশন, দুটোর মধ্যে কোনটাকে আপনি সমর্থন করবেন? কোনোটাকেই সমর্থন করব না, তবে 11টা একটা ডিফারেন্ট ছিল, সেই ডিফারেন্টটা, ইলেকশনটা ডিফারেন্ট ছিল না, তার আগের প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল, সেটাকে আমি পছন্দ করি। অভিষেক ব্যানার্জি ফিউচার সিএম যদি হয়, হ্যাঁ না? আমি এই সম্পর্কে যে
কোনো মতামত দেব না। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আর কামব্যাক পজিশনে আসবে কি আসবে না? আসবে কি আসবে না সেটা তো এক কথায় বলা যায় না, কিন্তু কমিউনিস্ট পার্টি তার এই যে কামব্যাক, এই যে প্রতিষ্ঠার যে লড়াই আন্দোলন আছে, এই আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে তার এটা যে আসা না আসাটা রয়েছে। ভাতার রাজনীতি নাকি চাকরি? ঠিক এইভাবে না বলে, ভাতার বা চাকরি, মানুষের জনজীবনের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা কী করে আসবে সেইটা ভাবতে হবে। তাহলে ভাতা চাকরি দুটোই? না, ভাতা চাকরি দিয়ে কোনোটা দিয়ে সাধারণ মানুষের না, stability- ভাতা দিলাম অথবা চাকরি দিলাম, না, কোনটা? দুটোই দরকার মানুষের। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই প্রথমটা মানুষের সবারই চাকরি দরকার। বাংলা রাজনীতির বিগেস্ট ইস্যু কি? চাকরি, শিল্প, কৃষি? শিল্প হলেই চাকরি হবে, চাকরি হলেই কিন্তু পুরো সামাজিক পরিবর্তনটা ঘটবে, আর কৃষির? ওটাও ঘটবে। 2026 ইলেকশনের আপনার কি মনে হয় যে কে আসতে চলেছে? 2026 ইলেকশনে আমি সেই প্রেডিকশানে যাচ্ছি না, কিন্তু মূল বস্তু যে আমাদের রাজ্যে সে যেই আসুক, সরকারে যেই আসুক, কোনো নতুন তো দল নয়, তাদের নতুন কর্মকাণ্ডও নেই, তারা যেই আসুক যেভাবে জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে তারা সেইভাবেই জনগণের উপরে স্টিম রোলার চালাবে। বেকারি বাড়বে, মূল্যবৃদ্ধি বাড়বে, মানুষ নাজেহাল থাকবে, মানুষের সমস্যা আরও বাড়বে, সে যেই সরকারে আসুক। তাহলে এক কথায় বাংলার রাজনীতি কি হবে? বাংলার রাজনীতিতে প্রেক্ষাপটে কি এখন এই মুহূর্তে সেরকম কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না। রাজনীতিতে পরিবর্তন হচ্ছে, গদির পরিবর্তন আমি বলছি না, রাজনীতিক পরিবর্তন বিশেষ আমি দেখছি না। হ্যাঁ, আসবে, কিছু তো পরিবর্তন হবেই। একটা যখন গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় বা নাই বা চেঞ্জ হলো, তো রাজনীতিক চেঞ্জ, পলিটিক্যাল কোনো আমি সেভাবে চেঞ্জ দেখছি না। নমস্কার চন্দ্রশেখর বাবুকে অনেক, আজকের এই ভোটের সময় যেখানে জনপরিচিতি করতে হবে এবং সেখানে সময় বের করে আমাদের এই স্টুডিওতে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু শেষে একটা প্রশ্ন শুধুমাত্র আমি জেনজিদের জন্য আপনাকে করতে বলবো। নতুন জেনারেশনের ছেলেমেয়ে যারা আজকের ভোট বিমুখ, রাজনীতি বিমুখ, একটা অন্য ভাবনা চিন্তায় চলছে, আপনি রাস্তাঘাটে চলতে চলতেই দেখতে পারেন, তাদের আলোচনাতেও দেখবেন ওরা কোনো পার্টিকেই পছন্দ করছে না। এটা কি আমাদের রাজনীতির জীবনে বা আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুভবার্তা, নাকি এর জন্য ওদেরকেও বোঝানোর প্রয়োজন আপনাদের দল থেকে আছে যারা জেনজি বা নতুন জেনারেশনের ছেলেমেয়ে, তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে? এই ব্যাপারে আপনি জেনজিদের জন্য কী বার্তা দেবেন? নিশ্চয়ই জেনজিদের জন্য এই বার্তাই দেব যে সমাজ সঞ্চালিত হচ্ছে, কিন্তু পরিচালিত হচ্ছে রাজনীতি দ্বারাই, রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। তাই তাদের কাছে এই আবেদন রাখব কি তারা রাজনীতিতে নিশ্চয়ই আসবেন, অতি অবশ্যই আসা প্রয়োজন, কিন্তু কোন রাজনীতিতে আসবেন, কাদেরকে দেখে আসবেন, কোন আদর্শটা তাদেরকে আকর্ষিত করবে। তাদের কাছে আমাদের ভারতবর্ষের কিন্তু রাজনীতির ইতিহাস রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ICS পাস করে কিন্তু তিনি সেই ইংরেজদের সেই বড় চাকরিকে ত্যাগ করে কিন্তু তিনি রাজনীতিকে বেছে নিয়েছিলেন। আমরা যত বিপ্লবীরা পাই তারাও কিন্তু তাদের ভালো ক্যারিয়ার ছিল, তারা শিক্ষা দীক্ষা ভালো ছিলেন, কিন্তু তারা দেশের স্বাধীনতার জন্য সেই রাজনীতিকে বেছে নিয়েছিলেন। তা আমাদের জেনজিদের কাছে এই আবেদন রাখবো কি আমাদের দেশের যে জেনজিরাই কিন্তু পরিবর্তন এনেছিলেন। সুভাষচন্দ্র বসু কত সালে, মাত্র 13 বছর বয়সে কিন্তু অরন্ধন পালন করেছিলেন। ভগৎ সিং কত বয়স, তখন গিয়ে কিন্তু জালিয়ানওয়ালা বাগে কিন্তু সেই মাটিকে ধরে তিনি প্রতিজ্ঞা করছেন। আমাদের ক্ষুদিরাম বসু কত বয়স, মাত্র 18 বছর বয়সে তিনি দীর্ঘ এই পথ বেয়ে মুজফ্ফরপুরে গিয়ে, বাংলা থেকে গিয়ে সেই কিংস রোডকে তাদের উচিত শিক্ষা দেবেন বলে গেছিলেন। তো সেই জেনজিদের আমি আবেদন করব কি আমাদের সেই জেনজিদের এই সমাজের প্রতি তাদের একটা দায়িত্ব আছে, তারা আসুক, এদেরকে দেখে আসুক। এই এখনকার যে পচা গলা যে রাজনৈতিক নেতাদের যে চরিত্র, সেটার দিকে তারা আকর্ষিত হবেন না।
তাদের কাছে রসদও পাবেন না, তাদের কাছে আনন্দও এই নেতারা দিতে পারবেন না। আজকে নেতাদের ব্যক্তিগত চরিত্র কী, এসপিএন ফাইল থেকে নিয়ে এই যে সমস্ত যে রিপোর্ট বেরোচ্ছে, তাদের এই নেতাদের দেখে কি কোনো এখনকার ভদ্র সন্তান চাইবে কি এই রাজনীতির পক্ষে আসে? কিন্তু তাদের আমরা বলবো কি না, আপনারা আসুন, এই নেতাদের এই আদর্শ দেখে, যে সেই আদর্শকে সামনে রেখেই কিন্তু আমরা এগোচ্ছি, এসইউসিআই কমিউনিস্ট দল এগোচ্ছে। তাই আমি ওনাদের বলবো কি আমাদের দলের সম্পর্কে তারা জানুন, আমাদের বইপত্র পড়ুন, আমাদের আন্দোলনের যে আমাদের কর্মকাণ্ড রয়েছে তাকে সেটা ওনারা এসে অন্তত অনুধাবন করুন, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিচার করুক, বিচার করেই আমি বলবো এই রাজনীতিতে আসতে। ধন্যবাদ চন্দ্রশেখরবাবুকে। আমাদের ডিআরএস পডকাস্টের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা দেখছিলেন ডিআরএস পডকাস্ট। আর আপনাদের দর্শকদের জন্য জানাই, আপনারা এই চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমরা আরও বেশি অনুপ্রাণিত হব নতুন কোনো ভিডিও বানাতে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য